আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি বিডি জবসে প্রবেশ করার পরে আমরা সম্মুখে কিছু কোশ্চেন বার দেখি, অর্থাৎ বিডি জবসের যে কোশ্চেনের অপশনটি যেখানে আপনি বিভিন্ন প্রশ্ন করতে পারেন, সেই প্রশ্নের বারে যদি যাই তাহলে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নগুলোর অ্যান্সার আজকে দেওয়ার চেষ্টা করব। তো সবচেয়ে বেশি যে 4টি প্রশ্ন করা হয় সেই 4টি প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দিব এবং আনুষঙ্গিক সেই অ্যান্সারের সাথে আরও 2-4টি প্রশ্নের অ্যান্সার চলে আসবে। তো চলুন দেখা যাক কোন 4টি প্রশ্ন সবচেয়ে বেশি বিডি জবসে লোকজন করে থাকেন। আমার স্ট্যাটিস্টিক্স মতে বা আমি যতটুকু ঘাটাঘাটি করেছি সেই অনুযায়ী সবচেয়ে বেশি যে 4টি প্রশ্ন সেটি হচ্ছে, আমার একটি জব দরকার, কেউ একটি জব দিতে পারবেন, এটি একটি প্রশ্ন করা হয়। দ্বিতীয়ত হচ্ছে, অধিকাংশ কোম্পানি এখন হাইব্রিড মডেলে চলে, এই হাইব্রিড আসলে কি? আমার কেন ইন্টারভিউয়ের কোনো কল আসে না? 4 নাম্বার হচ্ছে, ইন্টারভিউ বোর্ডে যখন জিজ্ঞাসা করে আপনার কিছু জানার আছে তখন আমি কি বলবো? এই 4টি প্রশ্ন সবচেয়ে বেশি করা হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। তো প্রথমে আমি উত্তর দেব যে আমার একটি জব দরকার, কেউ একটি জব দিতে পারবেন, এই প্রশ্নটি। তো দেখুন, প্রথমে যে কথাটি বলবো, কেউ কিন্তু আপনাকে জব দিবে না, আপনাকে জব নিয়ে নিতে হবে। এখন জব নেয়ার ক্ষেত্রে কি করণীয়, কিভাবে এগুলো আপনি জব পেতে পারেন? একটা কথা সবসময় মাথায় রাখবো আমরা, যখন কেউ একজন পরিচিত আপনার আপন ভাইও যদি হয়, সে কিন্তু আপনার যদি কোনো যোগ্যতা বা কোনো কোয়ালিটি না থাকে তাহলে কিন্তু আপনাকে তার নিজের তত্ত্বাবধানেও কিন্তু জব দিতে সে আশ্বস্ততা পাবে না বা সে সেই কনফিডেন্সটা পাবে না। তো সেজন্য আপনাকে যেটি করতে হবে, সর্বপ্রথম আপনাকে কিছু স্কিল অর্জন করতে হবে, অথবা যদি কোনো ভালো রেফারেন্স থাকে সেটা ভিন্ন কথা। তো স্কিল, আপনি কি কি স্কিল অর্জন করবেন? প্রথমত হচ্ছে আপনি একটি প্রফেশনাল সিভি ক্রিয়েট করবেন, যেটি অ্যাজ ইউজুয়াল যে সিভি সেরকম নয়। দ্বিতীয়ত হচ্ছে আপনি কিছু অনলাইন কোর্স করে নিতে পারেন, যেমন এক্সেল, ইমেল কমিউনিকেশন, দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এই জাতীয় শর্ট কিছু কোর্স করে নিতে পারেন। তাহলে কি হবে, আপনার সিভিতে আপনি এগুলো উল্লেখ করতে পারবেন এবং এগুলো উল্লেখ করলে আপনার সিভির মানটা বেড়ে যাবে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের শর্ট কোর্স রয়েছে, বিডি জবস রয়েছে বা অনলাইনে প্ল্যাটফর্মে দেখতে পাবেন, সেগুলো করে আপনি যদি স্কিলটাকে ডেভেলপ করেন তখনই কিন্তু আপনার জব হবে। এবং জব খোঁজা কিন্তু কোনো একটি সাধারণ কাজ নয়, এটা একটি কঠিন কাজ। আপনাকে প্রতিনিয়ত এটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে, প্রতিনিয়ত বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে হবে, তখনই কিন্তু আপনি জব পেতে পারবেন। এবং আপনার পরিচিতর মধ্যে যারা আছেন, চাকরি করেন, তাদেরকে আপনি জানিয়ে রাখবেন যে আমার একটি জব দরকার এবং আপনার কি যোগ্যতা আছে সেটিও আপনি জানিয়ে রাখবেন। তাহলে তারা সেই অনুযায়ী আপনাকে একটি জব খুঁজে দিতে পারবেন। এটি গেল প্রথম প্রশ্নের আমার উত্তর। এরপরে আসি দ্বিতীয় প্রশ্ন। অধিকাংশ কোম্পানি এখন হাইব্রিড মডেলে চলে, এই হাইব্রিড আসলে কি? দেখুন, আমি প্রশ্নগুলোর উত্তর কিন্তু ছোট করে লিখে দিয়েছি, আপনি পড়েও নিতে পারেন, আমি বলে দিচ্ছি তারপরেও। এখন কথা হচ্ছে, অধিকাংশ কোম্পানি হাইব্রিড মডেলে চলে, এটা কিন্তু আমাদের বাংলাদেশে খুব একটা দেখা যায় না। এটা সাধারণত উন্নত বিশ্বে দেখা যায়। যে হাইব্রিড মডেলটা হচ্ছে হোম অফিস, যেমন আপনি বাসায় বসে আপনার কাজগুলো সম্পন্ন করবেন। ধরুন আপনি যদি কোনো সফটওয়্যার ভিত্তিক কাজ করে থাকেন বা আপনার কাজটা পুরো অনলাইন ভিত্তিক হয় বা আপনার কাজটা পুরোটা আপনি বাসায় বসে হ্যান্ডেল করতে পারবেন, এই ধরনের যে কাজগুলো, সেক্ষেত্রে যে অনেক অফিসই এমপ্লয়ীদেরকে রিল্যাক্স দিয়ে থাকে যে আপনি চাইলে আপনার বাসায় বসে কাজটি করতে পারবেন। আবার অনেক অনেক অফিস আছে যারা এমপ্লয়ীদের একটু বেশি ফ্যাসিলিটিস দেয়, তারা করেছে কি যে 3 দিন, সপ্তাহে যদি 5 দিন অফিস হয়, 3 দিন আপনি বাসায় করবেন, 2 দিন অফিসে আসবেন। আবার অনেকে আছে যে 1 দিন অফিস করবেন বাসায়, 1 দিন আপনি অফিসে আসবেন। আবার অনেকে রয়েছে যদি প্রয়োজন হয়, কোনো মিটিং বা কোনো ফেস টু ফেস দরকার হয়, তাহলে আপনার অফিসে আসতে হবে, আদারওয়াইজ আপনি বাসায় বসে অফিস করলেই আপনার অফিস সম্পন্ন হবে। তো এই ধরনের অফিস বা এই ধরনের কার্যক্রম যারা পরিচালনা করেন তাদেরকে বলা হয় হাইব্রিড মডেল বা হাইব্রিড মডেলের অফিস। তো এর পরের যে প্রশ্নটি রয়েছে 3 নাম্বার, সেটি হচ্ছে, আমার কেন ইন্টারভিউয়ের কোনো কল আসে না? এই প্রশ্ন নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম ইতিপূর্বে, তো আজকে আবার বলছি, ইন্টারভিউয়ের কেন কল আসে না? এটা কিন্তু সকলের একটা কমন কোশ্চেন যে ভাইয়া আমি অনেক আবেদন করি, আমার কোনো কল আসে না। এখন এই কল না আসার পেছনের সর্বপ্রথম কারণ হচ্ছে, আপনার যে চাকরিগুলোতে অ্যাপ্লাই করছেন সেই চাকরিগুলোর সাথে আপনার প্রোফাইল ম্যাচ করছে না। এখন ম্যাচ করলেই কল আসবে বিষয়টি তা নয়, আপনাকে একটি প্রপার গাইডলাইন মেনটেন করতে হবে যে আপনি জব করেন, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, আপনি যে চাকরি করছেন, আপনার যে স্কিল, সেই অনুযায়ী আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো আপনার যে স্কিল রয়েছে এবং আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সেই অনুযায়ী যদি আপনি অ্যাপ্লাই করেন, আশা করি তাহলে কল আসবে এবং আপনাকে
হেরে গেলে চলবে না, আপনাকে অ্যাপ্লাই করে যেতে হবে। আপনি প্রতিদিন অ্যাভারেজে 2 থেকে 3টে চাকরির আপনি অ্যাপ্লাই করেন বেছে বেছে, এবং এটা নিয়ে অনেক কাজ করতে হবে, ঘাটাঘাটি করতে হবে। তখনই আপনার ইন্টারভিউয়ের কল আসবে। আরেকটা বিষয় মাথায় রাখবেন, একটা রেফারেন্স কিন্তু অনেক বড় একটা বিষয়। আপনার যদি কোনো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করেন, চেষ্টা করবেন, যদি কোনো কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করেন চেষ্টা করবেন সেই কোম্পানির কাউকে খুঁজে বের করা, যে আপনার পরিচিত বা আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড বা কেউ এরকম যদি থাকে, তাহলে তাকে দিয়ে যদি একটু রেফারেন্স করাতে পারেন তাহলেই কল আসবে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়। বর্তমান সময়ে কর্পোরেট জবগুলোতে কিন্তু বিডি জবস বা ফেয়ারলি ইন্টারভিউয়ের কল খুব কম আসে। একটা কথা আমি সবসময় বলি যে আপনি যদি একটা চাকরিতে আবেদন করেন, আপনার মতো আরও 10 জন সেখানে আবেদন করে, তার মধ্যে যে 5 জন বেশি কোয়ালিফাইড তাদেরকে কিন্তু ইন্টারভিউ কল করবে। তারপরেও অনেক সময় দেখা যায় যে রেফারেন্সেস কাজ করে অনেক, বা একটা ভালো জবের ক্ষেত্রে কিন্তু পরিচিত না কারো পরিচিতর মধ্যেই সাধারণত নিয়ে থাকে ম্যাক্সিমাম কোম্পানি। আপনি আপনার জায়গা থেকেও কিন্তু সেটি করতেন। আপনি যদি একটা বড় পোস্ট হোল্ড করতেন, আপনার ছোট ভাই, আপনার ফ্রেন্ড, কাউকে না কাউকেই কিন্তু আপনি ইন্টারভিউর কল করতেন। তো সবার ক্ষেত্রেই সেটা হয়। অর্থাৎ আমরা শুধু সুযোগের অভাবে সবাই সৎ হই, কিন্তু প্রকৃতপক্ষে হই না। কারণ হচ্ছে আমিও চাই আমার ছোট ভাইটা আমার নিচে জব করুক, বা আমার একটা পোস্ট ফাঁকা হলে আমিও চাই আমার পরিচিত কেউ আসুক। কিন্তু যখন আমি জবলেস থাকি তখন বলি যে রেফারেন্স ছাড়া চাকরি হয় না। আসলে চারিত্রিক দিক থেকে আমরা সবাই এরকম। তো আপনি রেফারেন্স খোঁজার চেষ্টা করুন এবং আপনার স্কিলটাকে বাড়ান, আপনার সিভিটা সুন্দর করুন, ইনশাল্লাহ আপনার কল চলে আসবে। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, ইন্টারভিউ বোর্ডে যখন জিজ্ঞাসা করে আপনার কিছু জানার আছে, তখন আমি কি বলবো? এই প্রশ্নটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। যেমন এক্ষেত্রে আমরা যে ভুলগুলো করে থাকি, আমরা জিজ্ঞাসা করি স্যালারির প্যাকেজ কি, কতদিন ছুটি, আমি কি কি পাবো, আমার কি কি সুযোগ সুবিধা এই কোম্পানিতে। আসলে এগুলো কিন্তু কোনো কোশ্চেন না, এগুলো আপনাকে আরো ডিমেরিট করবে। অর্থাৎ আপনি যে ইন্টারভিউটা দিয়েছেন সেখানে আপনি আরো মার্কসটা কম পাবেন যদি এই প্রশ্ন আপনি করে থাকেন। তাহলে আপনি কি জিজ্ঞাসা করতে পারেন? আমি যেটা মনে করি যে আপনি তাহলে জিজ্ঞাসা করতে পারেন যে এই পদে সফল হতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন স্কিল বা আচরণটা দরকার। অর্থাৎ যিনি রিক্রুটার্স আছেন বা যিনি আপনার ভাইবা বোর্ডে থাকবেন, আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে এই পদে সফল হতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন স্কিল বা আচরণটা আপনার দরকার হবে। তখন তিনি চিন্তা করবেন না, ছেলেটার আগ্রহ আছে এবং তিনি চান যে এই জবটা করবেন, বা তিনি স্কিল নিতে আগ্রহী। এরপরে আপনি জিজ্ঞাসা করতে পারেন এই কোম্পানির কাজের পরিবেশ বা সংস্কৃতি কেমন, যেমন এই কোম্পানির ওয়ার্কিং এরিয়াটা কেমন, বা এই কোম্পানির সামনের কোনো বড় প্রজেক্ট আছে কিনা, বা কোনো গোল আছে কিনা যে 2 বছরে এই কোম্পানি এটা করবে। অর্থাৎ যেটা দ্বারা আপনার কাজ করতে আপনি ইচ্ছুক এবং আপনি কর্মঠ হয়ে এটা প্রমাণ করবে, এই ধরনের প্রশ্ন আপনি করতে পারেন। এরপরে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আপনার এই কোম্পানিতে কোনো ট্রেনিং এর ব্যবস্থা আছে কিনা, বা কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আছে কিনা, যেটা দ্বারা আপনি আপনার ক্যারিয়ারকে উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন, বা আপনি নতুন কিছু লার্ন করতে পারবেন। এই বিষয়গুলো আপনি আস্ক করতে পারেন। তাহলে কি হবে, যিনি রিক্রুটার্স থাকবেন তিনি ভাববেন যে না, এই ছেলেটার মধ্যে আগ্রহ আছে এবং তিনি শিখতে চাচ্ছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনি কমেন্টস করে জানান যে আপনার আর কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে সেই অনুযায়ী আমি নেক্সট ভিডিওটি দিব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।